প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম অর্থাৎ সপ্তম অধ্যায় সম্পর্কে আমরা আজ আলোচনা করব। এই আলোচনায় আমরা যে বিষয়গুলো থাকবে: হুকের সূত্র সম্পর্কে ধারণা, পীড়ন বিকৃতির লেখচিত্র সম্পর্কে ধারণা, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে ধারণা। অর্থাৎ আমরা সবগুলো স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং গাণিতিক সমস্যাগুলো থাকবে। প্রথমে আমরা আসি হুকের সূত্র। বিজ্ঞানী রবার্ট হুক একটি পরীক্ষা করে দেখেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর বিকৃতি হলে সেই বিকৃতি প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, যেটি একটি সূত্র আকারে তিনি উপস্থাপন করেছেন। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন সংশ্লিষ্ট বিকৃতি সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমা আমরা জানি যে যে সীমা পর্যন্ত সে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক হিসেবে আচরণ করে, এরূপ সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপরে যদি পীড়নের হ্রাস বৃদ্ধি করতে থাকে, তাহলে পীড়ন প্রযুক্ত করলে তার উপরে বিকৃতি ঘটে, তাহলে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ তিনি বললেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়নের বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তাহলে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হলে এখানে সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিলে আমরা একটা ধ্রুবক আনতে পারি। অর্থাৎ পীড়ন সমান ধ্রুবক কিন্তু বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই যে ধ্রুবক, আমরা এই ধ্রুবকটাকে সাধারণত বলে থাকি স্থিতিস্থাপক ধ্রুবক বলে থাকি। এই ধ্রুবকটাকে উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। এটাকে উপাদানের যে বস্তুটার ক্ষেত্রে আমরা বলবো সেই বস্তুটার উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবক। এই স্থিতিস্থাপক ধ্রুবকের উপরে এর বিভিন্ন মান থাকতে পারে। অর্থাৎ দৈর্ঘ্যের জন্য আমরা এক প্রকার বলে থাকি, দৈর্ঘ্যের জন্য আমরা দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক বলে থাকি। আবার আয়তনের জন্য আয়তন গুণাঙ্ক বলে থাকি। আকারের জন্য বা মোচরের জন্য আমরা সাধারণত দৃঢ়তার গুণাঙ্ক বা মোচর গুণাঙ্ক বলে থাকি। এই ধ্রুবকটা বিভিন্নতার জন্য, অর্থাৎ দৈর্ঘ্য, আকার, আয়তনের জন্য আমরা এক এক ধরনের ধ্রুবককে আমরা এক এক নামে অভিহিত করে থাকি। আমরা পীড়ন এবং বিকৃতি একটা লেখচিত্র, আমরা এই লেখচিত্রটাকে একটু দেখে আসি। পীড়ন এবং বিকৃতি লেখচিত্র আমরা যদি বিকৃতিকে এক্স অক্ষে এবং পীড়নকে ওয়াই অক্ষে, অর্থাৎ পীড়নের জন্য যদি বিকৃতি ঘটে সেই পীড়নটাকে ওয়াই অক্ষে এবং বিকৃতিটাকে যদি এক্স অক্ষে স্থাপন করে একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা এরকম একটা লেখচিত্র আমরা পাবো। এখানে লেখচিত্র সাধারণত এক্স অক্ষে দেখো, আমরা যদি পীড়নের মান বাড়াতে থাকে, তাহলে পীড়নের মান বাড়াতে থাকলে বিকৃতিও বাড়তে থাকবে, একটা সমানুপাতিক সম্পর্ক। এই লেখচিত্রে দেখো ও থেকে পি পর্যন্ত একটা লেখচিত্র দেখানো আছে, ও থেকে পি পর্যন্ত একটা সমানুপাতিক, অর্থাৎ একই রকম ভাবে চলে গিয়েছে। অর্থাৎ পীড়ন বাড়ালে বিকৃতি বাড়তে থাকে। আমরা যদি একটি এক খণ্ড রবার বা একটি তারকে যদি কোনো ওজন দিয়ে যদি ঝুলিয়ে দেই, তাহলে ঝুলিয়ে দিয়ে যদি আমরা তার উপরে পীড়ন বাড়াতে থাকি, অর্থাৎ ওজন যদি আমরা বাড়াতে থাকি, তাহলে ওজন বাড়াতে থাকলে তার বিকৃতিও বাড়তে থাকবে। এই অবস্থাটা সমানুপাতিক থাকবে ও থেকে পি পর্যন্ত। পি পর্যন্ত অতিক্রম করার পরে আরো যদি আমরা ওজন বাড়াতে থাকি, অর্থাৎ তার পীড়ন যদি বাড়াতে থাকি, তাহলে সে অনিয়মিতভাবে পি কিউ আর এই পর্যন্ত সে চলে যাবে অনিয়মিতভাবে। এখানে ওজন বাড়ালে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে না, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার অবস্থা হবে। অর্থাৎ এখানে তার পীড়নের হ্রাস বৃদ্ধি করতে থাকলে স্থিতিস্থাপক ধর্মের তার অবনতি ঘটবে। এই অবস্থায় পি কিউ অংশে ধর্মের অবনতি ঘটলে সে আর পূর্বের অবস্থায় সেই বল অপসারণ করলেও সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে না। এই অবস্থা পি কিউ পর্যন্ত চলতে থাকবে। এরপরে আরো যদি আমরা বাড়াতে থাকি, তাহলে স্থিতিস্থাপক ক্লান্তির পরে সে তারটি
আস্তে করে তার বিকৃতিটা এত বেশি হবে যে এক পর্যায়ে এসে তারটি ছিঁড়ে যাবে, আর সে পূর্বের অবস্থানে ফিরে আসতে পারবে না, সে পুরোপুরি ছিঁড়ে যাবে। এই অবস্থাটাকে সাধারণত আমরা এই যে আর এস দ্বারা এই অংশটাকে আমরা প্রকাশ করে থাকি। তো এই পীড়ন বিকৃতি লেখটা আমরা একটু দেখি যে একটি তারের এক প্রান্ত দৃঢ় অবস্থানে আটকে অপর প্রান্তে ওজন ঝুলিয়ে ওজনের পরিমাণ ক্রমান্বয়ে বাড়িয়ে সংশ্লিষ্ট পীড়নের জন্য বিকৃতি পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ আমরা কি একটি তারের এক প্রান্তকে বেঁধে যদি আমরা ওজন ঝুলাই, তাহলে ওজন ক্রমান্বয়ে বাড়াতে থাকবো এবং পর্যবেক্ষণ করতে থাকবো, তাহলে দেখা যাবে যে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমা অর্থাৎ এই পি পর্যন্ত, ও পি যে দৈর্ঘ্যটা, স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন হবে বিকৃতি সমানুপাতিক। এরপর স্থায়ী বিকৃতি দেখা যায়। তাহলে এরপরে হচ্ছে আমাদের স্থায়ী বিকৃতি ঘটে যায়, যে পিপি অংশটা, যাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। তারপর তারের বিভিন্ন জায়গায় সরু হতে থাকে এবং অসহ পীড়ন প্রযুক্ত হলে তারটি ছিঁড়ে যায়। তাহলে এর বিভিন্ন জায়গায় সরু হতে হতে তারপরে এক সময় অসহ পীড়ন যখন প্রযুক্ত হয়, যখন সে আর সেই পীড়নটা সহ্য করতে পারে না, সেই অবস্থায় সে তারটি ছিঁড়ে যায়। তাহলে এক্স অক্ষে বিকৃতি নিলাম আমরা, আর ওয়াই অক্ষে পীড়ন নিয়ে আমরা যে গ্রাফটা অঙ্কন করি, এই গ্রাফটাকে আমরা বলি পীড়ন বিকৃতি লেখচিত্র। সাধারণত আমরা এটাকে বলে থাকি পীড়ন বিকৃতি লেখচিত্র। এখানে আমাদের স্থিতিস্থাপক ক্লান্তি একটা কথা আসছে। দেখো, স্থিতিস্থাপক ক্লান্তিটাকে কোনো বস্তুর উপর ক্রমাগত পীড়নে হ্রাস বৃদ্ধি করতে থাকলে বা অধিক পীড়ন বৃদ্ধি করলে এর বল অপসারণে পূর্বের অবস্থায় ফিরে আসে না, বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে থাকি। যে কোনো বিকৃতিকারী বলকে যদি আমরা অপসারণ করি, অপসারণ করলেও সেই বস্তুটি আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে না। তাহলে এই অবস্থাটাকে আমরা সাধারণত স্থিতিস্থাপক ক্লান্তি বলে থাকি। এই অবস্থায় যদি আর একটু বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি সাধারণত ছিঁড়ে যাবে। পিকিউ যে অংশটা, পিকিউ পরবর্তী অংশ, এটা স্থিতিস্থাপক ক্লান্তির অবস্থা নির্দেশ করে। অসহ পীড়ন, কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে ন্যূনতম যে বল লম্বভাবে প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায়, তাকে ওই বস্তুর অসহ পীড়ন বলে। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যদি আমরা পীড়নের মান আমরা যদি বাড়াতে থাকি, তাহলে ন্যূনতম যে বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে তারটি সরু হয়ে ছিঁড়ে যাবে। এই অবস্থাকে বলবো আমরা অসহ পীড়ন, অর্থাৎ সে আর পীড়নটাকে সহ্য করতে পারে না। এই অবস্থাটাকে আমরা সাধারণত অসহ পীড়ন বলে থাকি। এরপরে আমরা আসি স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা যে জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বিভিন্ন রকমের হতে পারে। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্ক আমরা দেখে আসছি যে পূর্বের যে সূত্রটা, আমরা হুকের সূত্রটা দেখে আসলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এবং বিকৃতি হচ্ছে সমানুপাতিক। এই পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক অর্থাৎ অনুপাত হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্ক। তাহলে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক বলে থাকি আমরা, দৈর্ঘ্যের জন্য এই গুণাঙ্কটা হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ধর আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে সব কাজগুলো করতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি বস্তুর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি করি, অর্থাৎ দৈর্ঘ্যকে বাড়াই, অর্থাৎ তার উপরে পীড়ন প্রযুক্ত করি, তাহলে তার বিকৃতি হবে সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হবে একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলবো ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। একে সাধারণত আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। ওয়াই সমান কি হবে? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়নকে আমরা প্রকাশ করতে পারি এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ বাই এ, এবং দৈর্ঘ্য বিকৃতিকে আমরা আদি দৈর্ঘ্য, কোনো বস্তুর আদি দৈর্ঘ্য যদি বড় হাতের এল হয় এবং তার উপরে পীড়ন প্রযুক্ত হওয়ার ফলে যদি তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় এল, তাহলে আমরা ছোট হাতের এল বাই বড় হাতের এল কে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলে থাকি। তো ওইটাকে আমরা লিখতে পারি এফ এল বাই বড় হাতের এ ছোট হাতের এল, এফ এল বাই এ এল। আমরা এফটাকে যদি আমরা প্রযুক্ত বলকে আমরা সাধারণত ভর গুণ বিকাশ ত্বরণ এমজি দ্বারা প্রকাশ করতে পারি, এমজি। তাহলে এমজি এল হবে, এবং এ যদি একটা তারের ক্ষেত্রফল, যদি তারের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা তার ক্ষেত্রফলকে লিখতে পারি পাই আর স্কোয়ার। তাহলে আমরা পাই আর স্কোয়ার এল হিসাবে আমরা
এটাকে লিখতে পারি এর একক। আমরা যদি বলি এখানে এল বাই এল অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি, যেটা দৈর্ঘ্য বিকৃতি একই ধরনের দুটো রাশির অনুপাত, কাজে দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নাই, তাহলে এর একক হবে হচ্ছে দৈর্ঘ্য পীড়নের একক, অর্থাৎ এফ বাই এ বল এবং ক্ষেত্রফলের যে একক অনুপাত, এই অনুপাতটার এককই হবে এর একক। তাহলে এর একক কি হবে? প্যাসকেল বা নিউটন পার স্কয়ার মিটার। আমরা যদি বলের একক এবং ক্ষেত্রফলের একক যদি ব্যবহার করি তাহলে আমরা পাবো নিউটন পার স্কয়ার মিটার, এটাকে প্যাসকেল দ্বারা প্রকাশ করা হয়। এবং এই দুইটার মাত্রাকে যদি আমরা ব্যবহার করি, ক্ষেত্রফলের মাত্রা এবং এফ এর মাত্রা দুইটার অনুপাত যদি আমরা করি তাহলে পাবো এম এল ইনভার্স সি টু দি পাওয়ার -2। তাহলে এই অংশটা আমরা এই এদের মাত্রা হবে এটা। এরপরে আমরা আসি আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক, বাল্ক মডুলাস বলে থাকি আমরা। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্ক বলে থাকি আমরা সাধারণত। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ যে পর্যন্ত বস্তুটি একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে কাজ করে সেই সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি, অর্থাৎ কোনো বস্তুর আয়তন বিকৃতি করার জন্য তার উপরে যে সংশ্লিষ্ট পীড়ন প্রয়োগ করা হয়, সেই আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির যে অনুপাত, সেই অনুপাতকে সাধারণত আমরা আয়তন গুণাঙ্ক বলে থাকি। এটা বাল্ক মডুলাসের জন্য আমরা এটাকে সাধারণত বি দ্বারা প্রকাশ করে থাকি, অথবা এটাকে আমরা কে দ্বারাও প্রকাশ করতে পারি, কে অথবা বি দ্বারা প্রকাশ করি। তাহলে কে সমান আমরা কি লিখতে পারি? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। যেহেতু এখানে বলা আছে যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুবক হবে, সেই ধ্রুবকটা হচ্ছে কে। তাহলে আয়তন পীড়নকে আমরা এফ বাই এ দ্বারা প্রকাশ করি। আমরা পূর্বেও দেখে আসছি আয়তন পীড়ন এফ বাই একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। এবং আয়তন বিকৃতি, কোনো বস্তুর আদি আয়তন যদি ভি হয় এবং শেষ আয়তন যদি ছোট হাতের ভি হয়, তাহলে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি হবে আয়তন বিকৃতি। এই দুইটার অনুপাতকে যদি আমরা করি তাহলে এফ ভি বাই এ ভি, ছোট হাতের ভি, এই দুইটার অনুপাতকে আমরা সাধারণত বলে থাকি আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা এফ বাই এ, যেটা এফ বাই এ, এই যে অংশটা এফ বাই এটাকে আমরা সাধারণত যেহেতু আয়তনের ক্ষেত্রে আমরা চাপ হিসাবে অভিহিত করতে পারি, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলের মানকে চাপ বলে, তাহলে এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটা হবে কিন্তু পি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি, এটাও দ্বারা আমরা প্রকাশ করতে পারি। সাধারণত কঠিন তরল বা গ্যাস এরকম পদার্থ যেটা যেটা সংকুচিত হতে পারে, কঠিন পদার্থ, তরল পদার্থ বা গ্যাস সবারই আয়তন পরিবর্তন হতে পারে। কঠিনের সাধারণত কম হয়, তরলের বেশি হয়, গ্যাসের আরো বেশি হয়। এর একক এবং মাত্রা ওই একই রকম ভাবে হবে, একক এবং মাত্রা। যেহেতু আয়তন বিকৃতি দুইটা একই জাতীয় রাশির অনুপাত, এই জন্য এর কোনো মাত্রা বা একক আমাদের নাই। একই জাতীয় দুটি রাশির অনুপাত, এর মাত্রা বা একক দুটোই কাটা যায়। শুধুমাত্র এফ বাই এ অর্থাৎ পীড়নের মাত্রাটাই হবে এর মাত্রা। তাহলে পীড়নের মাত্রা সেই একই, প্যাসকেল অথবা নিউটন পার স্কয়ার মিটার। আর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। আমরা আমাদের আর একটা রাশি আছে এই আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের যে বিপরীত রাশি, আমরা যদি এইটাকে উল্টে দেই 1/k অথবা 1/b যদি বলি, অর্থাৎ আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন যদি আমরা এর অনুপাতটাকে বলি, সেইটার আর একটা নাম হচ্ছে সংনম্যতা। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের অনুপাত একটি ধ্রুবক হবে, এটাও একটি ধ্রুবক হবে আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের অনুপাত। কারণ 1/k যদি করি, একটা ধ্রুবকের বিপরীত উল্টে দেই তাও অসুবিধা নেই, আমাদের সেটাও ধ্রুবক আসবে। এই ধ্রুবকটাকে আমরা সাধারণত সংনম্যতা বলে থাকি। সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের একটা বিপরীত রাশি। তাই আয়তন গুণাঙ্ককে আমরা অসংনম্যতাও বলতে পারি, যেহেতু এর বিপরীত রাশি সংনম্যতা। তাহলে আয়তন গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ককে আমরা বলতে পারি অসংনম্যতা। আর একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে, এটা
পরে আলোচনা করব। এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যাবর্তন বা মোচর গুণাঙ্ক। একটু বলে যায় যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি বস্তুর আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাত, আকার বা মোচর যাই বলি না কেন, মোচর বিকৃতি বাই মোচর পীড়ন বাই মোচর বিকৃতির অনুপাত যদি বলি আমরা, এটা একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা সাধারণত দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যাবর্তন বা মোচর গুণাঙ্ক নামে অভিহিত করে থাকি। এটাকে সাধারণত ইটা বা এন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ইটা বাই এন সমান হবে মোচর পীড়ন বাই মোচর বিকৃতি বা ব্যাবর্তন পীড়ন বাই ব্যাবর্তন বিকৃতি। সেটাও পীড়নকে এফ বাই এ দ্বারা প্রকাশ করি, আর ব্যাবর্তন বিকৃতিটাকে আমরা সাধারণত থেটা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এফ বাই এ থেটা হবে আমাদের দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক বা মোচর গুণাঙ্ক। তোমাদের একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা এই বাসায় বসে এটা দেখবে, করতে চেষ্টা করবে। প্রাপ্তি পরীক্ষাগারে 10⁻⁻6 স্কোয়ার মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারে 10⁴ নিউটন বল প্রয়োগ করায় তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেল। তাহলে আমাদের বের করতে হবে যে প্রাপ্তির ব্যবহৃত তারের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে হবে। এই প্রাপ্তি ব্যবহৃত যে তার ব্যবহার করেছে তার ইয়ং এর গুণাঙ্ক কত, এটা আমাদের বের করতে হবে। তো তোমরা এটা বাসায় বসে দেখবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।